বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই দেখতে পায় ডক্টররা একে অন্যের সাথে কথা বলছেন আর তাদেরকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আদিত্য বলে, আমার মনে হয় ইনি সেই ডক্টর যিনি আরণ্যককে দেখছেন। রোশনাই বলে, ছোট এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওনার সাথে কথা বলো না। তখনই আদিত্য বলে, রোশনাই শান্ত হও, আমি আরণ্যকের ব্যাপারে সবটাই জানি। আমি জানি আরণ্যকের কি হয়েছে। রোশনাই বললে, তো আদিত্য, তুমি যখন ডক্টরের সাথে কথা বলেছো তো এত সময় চুপ ছিলে কেন? কেন বলনি কি হয়েছে? আদিত্য বলে, রোশনাই, আরণ্যকের 90% হার্ট ব্লক হয়েছে আর যত দ্রুত সম্ভব আরণ্যকের অপারেশন করাতে হবে। অপারেশন ভীষণ রিস্কি। কথাটা শুনে রোশনাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, পায়ের তলা থেকে মাটি সরে যায়। পুরনো অনেক কথা মনে পড়ে। এর আগেও আরণ্যক অসুস্থ হয়েছিল। রোশনাই ভোলানাথের মন্দিরে গিয়েছিল। মন্দিরের পুরোহিত মশাই রোশনাইকে বলেছিলেন যখন রোগী সুস্থ হয়ে উঠবে তখন তাকে নিয়ে একবার ভগবানের দর্শন করে যেও। কিন্তু আরণ্যক সুস্থ হলে রোশনাই আরণ্যককে নিয়ে আর মন্দিরে যায়নি। সেই দিনটার সেই কথাগুলো মনে পড়তেই রোশনাই নিজেকে দোষারোপ করতে থাকে। রোশনাই বলে, আমার ভুলের কারণেই আজ স্যারজির জীবন এতটা ঝুঁকিতে আছে। এই সব কিছু হয়েছে আমার জন্য। আমাকে আমার ভুল শুধরে নিতে হবে। এই বলে রোশনাই ওখান থেকে যেতে চাইলেই ছোট বলে, রোশনাই তুমি কোথায় যাচ্ছ? রোশনাই বলে, ছোট, স্যারজির যদি কিছু হয়ে যায় তো আমি বাঁচতে পারবো না। স্যারজির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তো আমিও শ্বাস নিতে পারবো না ছোট। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আমি স্যারজির কিচ্ছু হতে দেব না। আমি আমার সব ভুল শুধরে নেব। আমি আসছি। এ বলে রোশনাই মন্দিরের উদ্দেশ্যে ছুটে বেরিয়ে যায়। আদিত্য রোশনাইকে থামাতে চাইলেই ছোট বলেন, দাঁড়াও আদিত্য, ওকে ওর মতন ছেড়ে দাও। এদিকে সুরঙ্গমা বড়মাকে বলেন, রোশনাই সবসময় আরণ্যককে কন্ট্রোল করে। আজ আরণ্যক এতটা বিগড়ে গেছে সবটাই রোশনাইয়ের জন্য। ওই রোশনাইয়ের জন্যই আজ আমার মেয়ের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। এরপরেই সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা যাও, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আরণ্যকের মা বলেন, সুরঙ্গমা তুমি এটা কি বলছো? গরিমা এই বাড়ির বউ আর ওই বাড়ি ছেড়ে চলে যাবে? সুরঙ্গমা বলে, তো তোমার কি মনে হয় আমার মেয়ে এত অপমান সহ্য করেও এই বাড়িতেই থাকবে? আর যদি তোমার মেয়ের সাথে এমন হতো তুমি কি তাকে শ্বশুর বাড়িতে রাখতে? আরণ্যকের মা বলেন, কি আর বলবো বলো, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। গরিমা বলে, তোমরা লজ্জিত হলে কি যায় আসে আন্টি? তোমরা লজ্জিত হলে কি আরণ্যক নিজেকে শুধরে নিয়েছে? কখনো শুধরে নেয়নি আর ভবিষ্যতেও নিবে না। এই বাড়িতে আমি আর থাকতে চাই না। এই বলে গরিমা নিজের ঘরে যায় জিনিসপত্র গোছাতে আর সুরঙ্গমাও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আরণ্যকের পুরো পরিবার তো ভীষণ চিন্তায় পড়েছে। গরিমা এ বাড়ি থেকে চলে যাবে। আজ যা কিছু হচ্ছে সবটা আরণ্যক আর ছোটর জন্য। এরপরই আরণ্যকের বাবা ছোটকে কল করে। বারবার ফোন বাজার পরেই ছোট কল রিসিভ করে। আরণ্যকের বাবা ছোটকে বলেন, কি সমস্যা তোমার? এতবার করে কল করছি, ফোন কেন ওঠাচ্ছিলে না? ছোট বলে, মেজদা, আমি ফোন তোলার সময় পাইনি। আরণ্যকের বাবা বলেন, ফোন তোলার সময় পাওনি মানে কি এমন মহান কাজ করছিলে? ছোট বলে, মেজদা, এখন আমি হসপিটালে। কথাটা শুনে আরণ্যকের বাবা বিরক্তি প্রকাশ করেন। আরণ্যকের মা বলেন, কি হয়েছে? বাদশার কথা জিজ্ঞাসা করো। আরণ্যকের বাবা বলেন, বলছে হসপিটালে আছে, হসপিটালের বাহানা দিচ্ছে। আরণ্যকের মা বলেন, তবে তো গরিমা ঠিক কথাই বলেছে। জাহ্নবী বলে, একটা কথা কেন ভুলে যাচ্ছ মেজো কাকিমুনি? গরিমা বাদশার স্ত্রী, ও কেন ওর সম্পর্কে মিথ্যে কথা বলবে? তখনই ছোট ফোনের ওপার থেকেই সব কথাই শুনছিল। ছোট বলে, মেজদা, এত সময় আমি তোদের সব কথাই শুনেছি, এবার তোরা আমার কথা শোন। বাদশার কন্ডিশন ভালো নয়, ও লাইফ সাপোর্টে আছে। ডক্টর বলেছেন ওর 90% হার্ট ব্লক আর অপারেশনে ভীষণ ঝুঁকি আছে। এখন তোদের যদি ইচ্ছে হয় এই সব কিছু শোনার পরে তোরা এখানে আসবি তো এক্ষুনি এখানে আয়, কারণ তোরা বাদশার মা বাবা, তোদের সাপোর্টের প্রয়োজন আছে। তবু যদি তোরা এখানে না আসিস তাতেও কিচ্ছু যায় আসে না। আমি ওর কাকা, এখনো বেঁচে আছি। আমি ঠিক ওকে সামলে নেব। আমি বাদশার কিচ্ছু হতে দেব না। আরণ্যকের বাবা ছোটুর এইসব কথা শুনে ধপ করে সোফায় বসে পড়েন। তার মুখ থেকে সব কথা হারিয়ে যায়। আরণ্যকের বাবার এমন অবস্থা দেখে রাজা ছুটে আসে। রাজা বলে, মেজো কাকুমণি, কি হয়েছে? সবার চোখে মুখে তখন হাজারো প্রশ্ন। আরণ্যকের মা বলেন, কি গো, বলো কি হয়েছে? ছোটু তোমাকে কি বললো? কি হলো বলছো না কেন? আরণ্যকের বাবা তখন বলেন, বাদশার লাইফ সাপোর্টে আছে,
ওর 90% হার্ট ব্লক, অপারেশনে ভীষণ ঝুঁকি আছে। কথাগুলো শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। রাজা বলে, না, এটা কিছুতেই হতে পারে না। বড় মা বলেন, তোমাদের কি এখনো মনে হচ্ছে বাদশা বা ছোট ওরা নাটক করছে? আরে তোমাদের তো কপাল ভালো যে এখানে থাকতেই বাদশার রোগ ধরা পড়েছে। যদি ফ্লাইটে কিছু একটা হয়ে যেত তখন তোমরা কি করতে? তখন তোমাদের কাছে করার কিছুই থাকতো না। জাহ্নবী বলে, মেজ কাকুমণি, এমনও তো হতে পারে এই সব কিছু ছোট ইচ্ছে করে বলছে, এটাও ওদের নাটকের একটা অংশ। আরণ্যকের বাবা বলেন, না, বাদশার শরীর নিয়ে কখনোই ছোট এমন অভিনয় করবে না, মিথ্যে কথা বলবে না। এতটুকু বিশ্বাস আমার ওর প্রতি আছে। প্রথমবার আরণ্যকের বাবা ছোটর সম্পর্কে এই একটা ভালো কথা বলল যে তিনি একটু হলেও ছোটকে বিশ্বাস করেন। আরণ্যকের মা তখন কাঁদতে কাঁদতে বলেন, আজ যা কিছু হয়েছে সবকিছুর জন্য ওই মেয়ে রোশনাই দায়ী। ও যতবার আমার ছেলের জীবনে এসেছে আমার ছেলের জীবন পুরো শেষ করে দিয়েছে। আজ যদি ওই মেয়েকে আমি আমার সামনে দেখি আমি ওকে ছাড়বো না, আমি ওকে মেরেই ফেলবো। বড়মা তখন হাত জোর করে কাঁদতে থাকেন। বড়মা কাঁদতে কাঁদতে বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি বাদশা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। ছেলেটা অনেক কথা শুনেছে, অনেক কিছু সহ্য করেছে, আজ ছেলেটা মৃত্যুর দোরগোড়ায়। তবে আমি জানি আজ যদি ওর পাশে রোশনাই থাকতো, রোশনাইয়ের প্রার্থনায়, রোশনাইয়ের ভক্তিতে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো। কথাটা শুনে আরণ্যকের মা বড়মার দিকে তেড়ে আসেন। আরণ্যকের মা শক্ত করে বড়মার দুহাত ধরে বলেন, সবসময় রোশনাই রোশনাই রোশনাই, কেন বারবার ওই মেয়েটার নাম বলো? ওই মেয়েটার নাম যদি আর একবার বলেছো তো। তখনই বড়মা বলেন, এখন কি তুই আমার গায়ে হাতও তুলবি? আমার হাতে ব্যথা লাগছে। তখনই আরণ্যকের মা হাতে ছেড়ে দেয়। আরণ্যকের মা বলেন, দেখো দিদিভাই, আমার শিক্ষা এটা নয়। তুমি এই বাড়ির বড়, আমার বড় যা, তাই প্লিজ নিজের সম্মান রেখে কথা বলবে। আর কখনো যদি ওই রোশনের নাম মুখে উচ্চারণ করো তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরণ্যকের বাবা বলেন, প্লিজ তোমরা চুপ করো, আমাদের এখন আমাদের সন্তানের কাছে যাওয়া উচিত। বারবার কেন তোমরা ওই মেয়ের নাম বলছো? জাহ্নবী বলে, চলো চলো, এক্ষুনি আমাদের যেতে হবে, আমি গরিমাকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি। এই বলে আরণ্যকের পুরো পরিবার হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বড় মা, দাদু, ঠাম্মি সবাই ঠাকুর ঘরে যায়, আরণ্যকের জন্য প্রার্থনা করে। এদিকে দেখানো হয় আরণ্যকের পুরো পরিবার হসপিটালে উপস্থিত। আরণ্যকের বাবা এসে ছোটুকে বলেন, ছোটু, এখন বাদশার কি অবস্থা, কি হয়েছে ওর? ছোটু বলে, আমি ফোনে যেটা বলেছি সেটাই। আরণ্যকের মা বলেন, তো এই কথা জানাতে এতটা দেরি করলে কেন? কেন আরো আগে জানাওনি? ছোট বলে, ভুলে যেও না মেজ বৌদি, আমি এখানে একা আছি, আমি একলা সবটা সামলাচ্ছি। আর তাছাড়াও বাদশার সাথে ওর স্ত্রী আর সোকল্ড শাশুড়িও ছিল, কিন্তু ওরা কেউ আরণ্যককে বিশ্বাসই করেনি, ওরা তো বাদশাকে ফেলে চলে গেছে। এ কথা শুনে জাহ্নবী বলে, ওরা আরণ্যককে অবিশ্বাস করেছে তার যথেষ্ট কারণ আছে ছোটু। ছোট বলে, সেজন্যই তো আমি একাই সবটা সামলেছি। আরণ্যকের মা বলেন, কি বারবার একা একা করছো? বাদশা তোমার জীবনে যা কিছু করেছে না, বাদশার জন্য সারা জীবন করলেও তুমি তার ঋণ শোধ করতে পারবে না। ছোট বলে, সেজন্যই তো আমি সবসময় বাদশার জন্য আমার জান দিতে রাজি আছি। কিন্তু একটা কথা ভাবো তো, আমি যখন প্রথমে তোমাদেরকে বলেছিলাম বাদশা অসুস্থ, তোমরা কি আমার কথা বিশ্বাস করেছিলে? কি জাহ্নবী, তোমার কি মনে হয় ফোনের এপাশ থেকে আমি কোনো কথাই শুনতে পাইনি? আমি সব কথাই শুনেছি। আরণ্যকের বাবা বলেন, এইসব ফালতু কথা বাদ দাও, বলো এখন বাদশার কি অবস্থা? তখনই সেখানে আদিত্য আসে। আদিত্য এসে বলে, আমি আপনাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আদিত্যকে দেখে আরণ্যকের পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আদিত্য বলে, আপনাদের ছেলে অসুস্থ, আমি একজন বাহিরের লোক হয়ে তার জন্য চিন্তা করছি, আর আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা একেবারে চিল মোডে আছেন। আরণ্যকের মা আদিত্যকে বলে, তুমি তো খুব বড় সেলিব্রিটি, তাই না? তো তুমি এখানে কি করছো? আর আমি যতদূর জানি তোমার সাথে ওই মেয়েটাও থাকতো, তো সে এখন কোথায়? আদিত্য বলে, আপনার কথা যদি সত্যি হতো তো আমি তো হাসতে হাসতে আমার জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনি বরং আপনার ছেলেকে নিয়ে চিন্তা করুন। আর আপনাদের যদি আপনার ছেলের ব্যাপারে কিছু জানার আগ্রহ থাকে তো যান না, ডক্টরের সাথে গিয়ে কথা বলুন।